বিশেষ করে আসিফ নজরুল, যিনি এই ঘটনার সবচাইতে মাস্টার মাইন্ড, আমি দোষরদেরকে এখানে আবার ফের প্রতিস্থাপন করার জন্য এই আসিফ নজরুলকে যত দ্রুত সম্ভব আমার মনে হয় এখান থেকে সরানো। স্লোগানে স্লোগানে মুখরিত করে তুললেন, আর এরই মাঝে আসিফ নজরুল পালিয়ে গেলেন। ষড়যন্ত্রমূলক তার সকল পর্দা উন্মোচন করে দিয়েছেন আমাদের ইলিয়াস হোসেন। সাংবাদিক ইলিয়াস তিনি যখন কোনো কথা বলেন নিশ্চয়ই তিনি প্রমাণ নিয়েই বলেন। ভারতের দালাল, কারণ তিনি প্রথম আলো এবং ডেইলি স্টারকে নিয়ে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার যেন আসিফ নজরুলের ধুতি খুলে ছাড়লেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। আজকে যে গুরুত্বপূর্ণ তথ্যটি প্রকাশ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই, সেটা দেখলে কিন্তু দর্শক আপনি রীতিমতো একেবারে চমকে উঠবেন। তাই অনুরোধ করবো ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবে আপনি কিন্তু বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। কারণ দেশের বর্তমান পরিস্থিতি যে ভয়াবহ, তাতে করে কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে বাংলাদেশে। তাই আশা করবো ভিডিওতে একটি লাইক দিয়ে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দর্শক আর কথা না বাড়িয়ে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। এই উপদেষ্টা পরিষদে যত সম্ভব ছাত্রদেরকে সংযুক্ত করা এবং আওয়ামী দোসর যারা আছে তাদেরকে অতি দ্রুত এখান থেকে সরিয়ে দেওয়া, এবং বিশেষ করে আসিফ নজরুল, যিনি এই ঘটনার সবচাইতে মাস্টার মাইন্ড, এই আওয়ামী দোসরদেরকে এখানে আবার ফের প্রতিস্থাপন করার জন্য এই আসিফ নজরুলকে যত দ্রুত সম্ভব আমার মনে হয় এখান থেকে সরানো উচিত। যা এরকম যে অবস্থা, একদম রাজধানীর মানে এই প্রশাসনের নাকের ডগায় এই অবস্থা, এটা বিশ্বাস করতে আসলেই কষ্ট হচ্ছে। যাই হোক, আপনারা দেশের মানুষ যারা আছেন, আমরা এমন একটা দেশ চেয়েছিলাম যে 5 তারিখের পরেও আমাদের এইভাবে সরকারের বিরুদ্ধে দাঁড়াতে হবে, এটা কল্পনা করি নাই। আমরা সে আগেও নির্যাতিত ছিলাম, আগেও যেভাবে সংখ্যালঘুদের মতো ছিলাম, এখনো মনে হচ্ছে সে একইভাবে সরকারের লোকজনের মানে প্রতিপক্ষ হিসাবে দাঁড়িয়ে আছে। সমস্যা নাই, বাংলাদেশের মানুষের যে দোয়া, যে ভালোবাসা বিগত দিনে পেয়েছি, ওইটাই যথেষ্ট আমাদের জন্য। এবং আমি আবারও দাবি করছি বর্তমান যে সরকার আছেন তাদের কাছে, যে ছাত্রদের অনেকেই বলছেন যে ডক্টর পিনাকি ভট্টাচার্য, তিনি তার এই মেডিকেল খাত নিয়ে বিভিন্ন ধরনের কাজ নিয়ে আগেও করেছেন, তাকে স্বাস্থ্য উপদেষ্টা হিসাবে তারা দেখতে চান। এবং ডক্টর কনক সারোয়ার, তিনিও দেশের বাইরে আছেন, তিনিও তাকেও যদি নাকি সঠিকভাবে মূল্যায়ন করা হয় এবং কোনো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, আমার মনে হয় তারা সেই দায়িত্বগুলো পালন করবে। এবং আমি বারবার এই কথাগুলো যখন বলি, সেটা আপনাদেরকে সাথে সাথে বলে রাখি যে আপনারা অনেকেই দেশে যাওয়ার কথা বলেন, তো আমি সেই দেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে এখনো দেশে যাওয়ার মতো কোনো সিদ্ধান্ত নেইনি, বা আমার ব্যক্তিগত কিছু সমস্যা আছে, সেগুলোর কারণে আমি হয়তো আরো সময় লাগবে আমার, সেটা হয়তো 2 বছর 4 বছর লাগতে পারে, আমি জানি না কতদিন লাগবে। অবশ্যই এই দেশে যেতে ইচ্ছা করে, দেশে ইনশাল্লাহ যাবো, কিন্তু এই মুহূর্তেই না। সো কনক সারোয়ার এবং পিনাকি ভট্টাচার্য তারা আছেন, তাদেরকে আমি মনে করি এখানেই করা দরকার। ব্র্যাক ইউনিভার্সিটির আসিফ মাহতাব, তিনি আছেন, তাকে আমি মনে করি যে এই সরকারের একটা পার্টে আনা যায়। হাসনাত আবদুল্লাহ এবং সাজিস আলম সহ ছাত্র আন্দোলনে যারা ছিল, আক্তার হোসেন আছেন, এই ধরনের যারা ছিল, যারা আসলে এই সরকারের 15 বছরে নির্যাতিত এবং আন্দোলনে সরাসরি সম্পৃক্ত হয়েছেন, তাদের কে আমি মনে হয় মূল্যায়ন করা উচিত উপদেষ্টা মণ্ডলীতে। এবং মাহফুজ আলমকে আমি মনে করি তিনি যেভাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন, তাকে ওইখানেই রাখা উচিত, কারণ তাকে সরিয়ে দিয়ে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কান ভারী করবেন হচ্ছে আসিফ নজরুল সহ যারা এই সরকারের সাথে এখন আতাত করেছে, অর্থাৎ আওয়ামী লীগের সাথে যারা আতাত করে এখন এই সরকার বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদেরকে আমার মনে হয় এখান থেকে সরানো উচিত। যাই হোক, সবশেষ সরকারের কাছে অন্তত আজকের বিষয়টা নিয়ে কথা বলি, যে হাসপাতালে এখনো যারা আছে তাদেরকে খুব দ্রুত তাদের চিকিৎসা দরকার। তাদের এই চোখের, হাতের, পায়ের এই চিকিৎসাগুলো যত দেরি হবে তত তাদের ক্ষতি হবে, এই ক্ষতিগুলো আর হতে দেবেন না। আমরা এটার জন্য আবারও কোনো দিন ভিডিওতে কথা বলতে হবে, এটা মনে করি হবে না, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। যেসব ছাত্ররা ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদেরকে বাদ দিয়ে তারপরে এই ফারুকিদের মতো যারা শেখ মুজিব প্রেমী এবং যারা 32 নম্বরের বাড়ি আপনার উদ্ধারের জন্য গত 3 মাস ধরে যুদ্ধ করছে, সারা জীবন যারা আওয়ামী লীগের দালালি করে এসছে, তাদেরকে এখন উপদেষ্টা পরিষদে জায়গা করে দেওয়া হয়েছে। আপনারা এই পঙ্গু হাসপাতালের সামনের এখনকার পরিস্থিতি দেখছেন, এটা আসলে মানে কল্পনা করার মতো না, যে এখনো পর্যন্ত হাসপাতালের বেডে কাতরাচ্ছে। পরিস্থিতিটা একটু চিন্তা করুন, এইসব বাদ দিয়ে তারা এখন সংস্কৃতি জগতের উন্নয়নের জন্য একজন মুজিব প্রেমীকে এনে তারপরে করছে। এই হচ্ছে আমাদের এই কথিত বিপ্লবী সরকারের অবস্থা। তো আমরা নিশ্চয়ই, ছাত্ররা যেহেতু আবারও মাঠে নেমেছে, এবং কালকে আসিফ মাহমুদ তিনি নিজে বলেছেন যে প্রয়োজনে আবারও বিপ্লবের ডাক দেওয়া হবে এবং চূড়ান্ত বিপ্লব তারা ঘটাতে যাচ্ছেন। তো অবশ্যই বাংলাদেশের মানুষ আগেও ছিল, এবারও তাদের সাথে থাকবেন আমাদের বিশ্বাস। যারা হাসপাতালে অন্তত এই যে চিকিৎসাহীন হয়ে এখন পর্যন্ত পড়ে আছে, তাদেরকে যথাযথভাবে চিকিৎসা ব্যবস্থা করা, এবং আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে যারা হত্যার শিকার হয়েছে, যারা শহীদ হয়েছেন, সেই শহীদ পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া। ষড়যন্ত্রমূলক
তার সকল পর্দা উন্মোচন করে দিয়েছেন আমাদের ইলিয়াস হোসেন। এবং এখানে আমরা দেখলাম বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধ, সবচেয়ে জনপ্রিয় দুটো গণমাধ্যম, প্রথম আলো, আমরা ডেইলি স্টারের কথা বাদ রাখলাম, তো প্রথম পত্রিকাটির নামই বললাম প্রথম আলো। এই পত্রিকাটি খবরের অন্তরালে যে খবর নির্মাণ করে একটি বিশেষ রাষ্ট্রের ইশারা এবং এই রাষ্ট্রটি নেপথ্যে বসে কিভাবে জঙ্গিবাদ, কিভাবে সন্ত্রাসী তৈরি করে, কিভাবে মানুষের লাইফকে, মানুষের জীবনকে ধ্বংস করে, কিভাবে একটি শত্রু দেশের প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের এজেন্ডা বাস্তবায়ন করে, তার সকল পর্দা উন্মোচন করে দিয়েছেন ইলিয়াস হোসেন। এখন আপনাদের পালা। যদি আপনারা এর পরও না জাগেন, মনে রাখবেন এই জাতিকে জাগাতে আর কেউ আসবে না। কোন হেমিলনের বাসিওয়ালা আসবে এবং এই জাতিকে ভুল পথে নিয়ে যাবে। কিন্তু ইলিয়াস হোসেন তো হেমিলনের বাসিওয়ালা নয়। ইলিয়াস হোসেন আপনাদের ঘুম ভাঙাতে আপনাদের দরজায় কড়া নাড়ছে। এবার আপনাদের পালা। আপনারা ঘুম ভাঙবে, আপনাদের ঘুম ভাঙবে নাকি আপনারা আরো অঘরে ঘুমাবেন? এখন দেখবো অনেকে এটা নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করবে। যারা প্রথম আলোকে ভালোবাসেন, যারা ওই ঘরনার, তারা বলবেন ইলিয়াস হোসেন তো সাংবাদিক না, ইলিয়াস হোসেন ইউটিউবার। প্রশ্ন হলো, আপনি তো সাংবাদিক, আপনি কার বার্তা ছিলেন? তাহলে আপনি সাংবাদিক। তো 21শে আগস্ট সহ বাংলাদেশে যে রাষ্ট্রীয়ভাবে আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই যে মানুষকে ফাঁসানো হয়েছে, মিথ্যে রায় দেওয়া হয়েছে, ষড়যন্ত্রমূলক রায় দেওয়া হয়েছে, এভাবে কতগুলো মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের নামে, এভাবে 21শে আগস্টে কতগুলো মানুষের ফাঁসির অর্ডার আনা হয়েছে। আপনি তো সাংবাদিক, আপনি কার বার্তা ছিলেন? এখন ইলিয়াস হোসেন যখন ইউটিউবে অনুসন্ধান করবে, তখন এটাকে ইউটিউবার মনে হবে আপনাদের কাছে। ইউটিউবে আপনাদের কাছে মনে হবে এটা ব্লগে, এটা সংবাদ নয়, তাই না? সংবাদ কাকে বলে, কয় প্রকার, কি কি আমরা জানি। তো আমরা তো সাংবাদিক ছিলাম, তাই না? আমরা তো সংবাদপত্রে, টেলিভিশনে কাজ করেছি। একেবারে বয়স কম হলে প্রায় 2 যুগ। তো 2 যুগ তো একটা মানুষের জীবনে অনেক, তাই না? ইলিয়াস হোসেন প্রমাণ করে দিয়েছেন যে 21শে আগস্ট ছিল একটি পরিকল্পিত অ্যাটাক এবং এটা রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে ফায়দা তুলে নেবার সুযোগ করে দিয়েছে। তার মানে এটা যে বিএনপি জামাতের আক্রমণ না, এটা ক্লিয়ার হয়ে গেছে এই ভিডিওতে। যদি কারো কাছে তথ্য থাকে প্রমাণ করে দিবেন যে ইলিয়াস ভুল বলেছে, বাট প্রমাণ দিয়ে কেউ বানোয়ার কথা বলে লাভ নেই। আসেন, দ্বিতীয় যে বিষয়টি আসছে, জজ মিয়া যে কোনো ফেক ব্যক্তি নন। এই যে অনেকে বলেন জজ মিয়া, বিএনপিটা জজ মিয়া, আমাদের অনেক বড় বড় সাংবাদিক, কলামিস্ট, টকাররা গাল ফুলিয়ে বলেছিলেন বিএনপি তো জজ মিয়া তৈরি করেছিল। এখন সেই বাহ্যত্বের কি হবে? আজকে তো গালিগালাজ করবো, রাগ করবেন না, হ্যাঁ? তো সেই বাহ্যত্বের এখন কি হবে? জজ মিয়া, পুরো জজ মিয়ার বিষয়টি যে সত্য ছিল সেটিও ইলিয়াস হোসেন প্রমাণ করে দিয়েছে। যে বিএনপি 3 বার ক্ষমতায় ছিল, যে বিএনপি সারা দেশে এত বড় কর্মী বাহিনী আছে, যে বিএনপির এত মোটা মোটা মাথার জ্ঞানী সাংবাদিক আছে, কলামিস্ট আছে, যারা হাজার হাজার কোটি টাকা বানিয়ে ফেলেছে ক্ষমতায় থাকতে এবং বিরোধী দলে থাকতেও, তারা এখন কি বলবেন? তারেক রহমান কি তাদের কাছে জবাব চাইবেন যে একটা প্রবাসের থাকা বাচ্চা একটা ছেলে ইলিয়াস হোসেন, সে প্রবাসী বসে যদি এত বড় অনুসন্ধান করতে পারে, তাহলে বিএনপি এতদিন কার বার্তা ছিঁড়ছে? বললাম না, আজকে কয়েকটা ল্যাঙ্গুয়েজ খারাপ করবো, খারাপ রাগ করবেন না। তারেক রহমানের এখন প্রথম উচিত ইলিয়াস হোসেন প্রবাসী বসে যে অনুসন্ধান করেছে, এটা কেন বিএনপি করতে পারেনি? বিএনপি কেন এরকম রিপোর্ট তৈরি করতে পারেনি, সাংবাদিক সম্মেলন করে দেশবাসীকে দেখাতে পারেনি দেখো প্রকৃত ঘটনা কি? শুধু মির্জা ফখরুল, রিজভী, দুটা বাম, এই দুটা বামরে বসায় দিবেন, আর সে সাংবাদিক সম্মেলন করবেন, কি বলবেন না বলবেন একই কথা। জাতি আর শুনতে চায় না। 15 বছর ধরে এই একই কথা আমরা 2 নেতার মুখ থেকে শুনছি। তাদের বক্তব্য মানুষ শুনতে চাইতো না। কিসের বক্তব্য? একই কথাই তো বলতো, একই লেখা, একই বক্তব্য, একই ভাষা। কিন্তু ইলিয়াস হোসেন পুরো বিএনপিকে দেখিয়ে দিয়েছে অনুসন্ধান কাকে বলে, অনুসন্ধান রিপোর্টিং কাকে বলে। প্রথম আলোর মতো একটি পত্রিকা যে এটা কোনো নিচক পত্রিকা না, এটা যে বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করে, এটা ক্লিয়ার করে দিয়েছে ইলিয়াস। আপনারা দেখেছেন পুরো ভিডিওটা, একদম মন দিয়ে পুরো 52 মিনিটের ভিডিওটা দেখবেন যে প্রথম আলোর অবস্থানটা কি, এবং প্রথম আলো যে গণমাধ্যম না, এরা যে ভারতের এজেন্ট হিসেবে এই দেশকে বড় বড় ক্রাইসিসে ফেলছে, এই দেশের বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করছে এবং ভারতের পছন্দের ব্যক্তিদের উত্থান, ভারতের অপছন্দের ব্যক্তিদের ধ্বংস, রাজনৈতিক ক্যারিয়ার বলি বা যে কোনো ভাবে ধ্বংসের কাজ করছে, এটা ক্লিয়ার করে দিয়েছে ইলিয়াস। যারা প্রথম আলোর পক্ষে নেমেছিলেন, যে দলের নেতারা, যে সুশীলরা প্রথম আলোর পক্ষে নেমেছেন, তাদের ধুতি খুলে দিয়েছে ইলিয়াস। এবার ধুতির ভেতরে যে জায়গাটা আছে দ্বিতীয় পর্বে ইলিয়াস হয়তো সেটাও খুলে দেবে। আর জায়গাটা খুলে গেলে হারুনের টুনটুনি ঝুলে যাবে। তো এইসব টুনটুনি দেখার রুচি আমাদের নেই কেন?
এসব বৃদ্ধ পাপিষ্ট নষ্ট বাম রাম কি বলবো বিক্রি হওয়া নষ্ট মস্তিষ্কের লোকগুলোর টুকটুকি তো দেখার মতো না, এগুলো ওষুধেও আর খারায় না, বুঝলেন? একদম রাইট টাইম কথাটি বলতে চাই। জনাব তারেক রহমান, আপনার দল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। মানুষ এখনো বিশ্বাস রাখে এই দলটি মানুষের ভাগ্য পরিবর্তনের ক্ষমতা রাখে, কিন্তু এই দলটির যে নেতারা বসে আছেন বিগত 15 বছর যাদেরকে আপনি গুরুত্বপূর্ণ পদে দিয়েছেন, এরা কিন্তু অচল মাল, এদের দিয়ে হবে না। এবং দেখেন সামগ্রিক সময় বর্তমান সময় পুরো বিএনপি বাংলাদেশে চাঁদাবাজ হিসেবে চিহ্নিত হয়ে গেছে। বিএনপি কি চাঁদাবাজি করছে? এই দেশে বিএনপির কম অবদান আছে? আর অন্যদিকে জামায়াতের দিকে তাকান, রাজনৈতিকভাবে কিভাবে মানুষের মনের জায়গা দখল করছে তারা। তার প্রধান কারণ কি জানেন? ইলিয়াস হোসেন বলেছে যারা প্রথম আলোর পক্ষে দাঁড়াবে তাদের বিরুদ্ধে চলবে লড়াই। এখন আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি এরপরও মনে করেন যেগুলো মিথ্যে বানোয়াট এডিট করা যায়, তাহলে আপনাদের বিরুদ্ধে আমাদের অভিযান শুরু হচ্ছে। এরপরে আমরা যারা যারা ওপারের প্রেসক্রিপশন বাস্তবায়নকারী গণমাধ্যমের পক্ষে দাঁড়াবেন তাদেরকে ধরব। দর্শক, ইলিয়াস তার দায়িত্ব পালন করেছে, এবার দায়িত্ব আপনার। আপনি এখন কি করবেন? 21শে আগস্টে যারা ভুক্তভোগী ছিলেন, দীর্ঘদিন জেলে ছিলেন, তাদের পরিবার এগিয়ে আসেন। তাদের পরিবার এগিয়ে আসেন, রাষ্ট্রের কাছে জবাবদিহিতা চান। কেন তাদেরকে এইভাবে এতদিন বিনা বিচারে আটকে রাখা হয়েছে? যে প্রথম আলো বাংলাদেশকে জঙ্গিবাদের দিকে টেনে নিয়ে গেছে, বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণের চেষ্টা করেছে, যে প্রথম আলো এভাবে 21শে আগস্ট ঘটনার কেন্দ্রের ওপারকে সহযোগিতা করে বাংলাদেশের একটি জনপ্রিয় দলকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে বা বিশ্বের কাছে বিএনপিকে জঙ্গি রাজনৈতিক দল হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে এবার বিএনপিকে নামতে হবে। যদি বিএনপি না নামতে পারে, আমি মনে করব বিএনপির রাজনৈতিকভাবে মৃত্যু হয়েছে। সংবিধানে যে কালো আইনগুলো আছে, যেগুলোর সাথে আমাদের স্পিরিটের বিরোধিতা আছে বা এই বিপ্লবের চেতনার সাথে বিরোধিতা আছে, যে সংবিধানের ধারাগুলো, এগুলো তারা বাতিলের দাবি তুলবে। রাষ্ট্রকে তারা এবার প্রেশার তৈরি করবে এবং 31 ডিসেম্বর থেকে তারা মাঠে থাকবে, প্রতিটি থানা তারা বিক্ষোভ করবে এবং রাষ্ট্রকে এবার বাধ্য করবে যে দাবিতে এক দফা আন্দোলন হয়েছে এবং ফ্যাসিস্ট হাসিনাকে সরানো হয়েছে, সেই দাবিটি এবার তারা রাজপথ থেকে জোরালোভাবে সরকারের উপর চাপ প্রয়োগ করে বাস্তবায়ন করবে। অর্থাৎ 5 তারিখের পর এই সরকার যে ভুলগুলো করেছে বা ফ্যাসিস্টদের ব্যাপারে যে নমনীয়তা লেখা ছিল, সেটি 31 ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে। রাষ্ট্রের ভেতরে যত দোষরা আছে ফ্যাসিস্টদের, তাদের বিরুদ্ধে কঠোর হবে এবং জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট এবার রাষ্ট্রের সরকারের মাধ্যমে সেটি বাস্তবায়নে তারা কাজ শুরু করবে। এবং আরো অনেকগুলো তথ্য দিয়েছে যেগুলো আমি সঙ্গত কারণে বলতে চাচ্ছি না, যেহেতু এই কথাগুলো এই মুহূর্তে বলা উচিত নয়। সেই সারপ্রাইজটা আমরা 31 ডিসেম্বরই দেখতে চাই। তবে আপনাদের সবাইকে বলবো, সবাই আসবেন কালকে। সকল পেশাজীবী, যে পেশারী যেই আছেন, যারা জুলাই স্পিরিট ধারণ করেন, যারা এই বিপ্লবকে ধারণ করেন, তারা প্রত্যেকে আসবেন শহীদ মিনারে। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরাও থাকবো। আবারও বলছি, এই রাষ্ট্র একটা গৃহযুদ্ধের দিকে যেতে পারে, এই রাষ্ট্র ভুল পথে যেতে পারে, এই রাষ্ট্র আমাদের স্বপ্ন ভঙ্গ করতে পারে। তাই আবারও মাঠে নামতে হবে। আমাদের একটি দাবি, আমরা বিপ্লবী চেতনার সরকার দেখতে চাই, যে সরকারে ফ্যাসিস্ট দোষকদের আর কোনোভাবে পুনরুজ্জীবিত করা হবে না। তো সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওতে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের কথাগুলি শুনে আপনার কাছে কি মনে হয়েছে? দর্শক, কমেন্ট করে জানিয়ে দিন দেশের বর্তমান পরিস্থিতিতে আপনার মতামত কি, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক,